হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, প্রিভিয়াস ক্লাসে আমরা ছায়া প্রকাশনীর যে ভৌত বিজ্ঞান বইটা রয়েছে, টেক্সট বুকটা, সেখান থেকে আমরা চলতড়িৎ এই চ্যাপ্টারের প্রথম যে 5টা গাণিতিক প্রশ্ন ছিল সেগুলো সলভ করে নিয়েছিলাম। এবং আজকের ক্লাসে দেখো আরো 5টি গাণিতিক প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের সেকেন্ড সামেটিভ বা মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। তার কারণ সেকেন্ড সামেটিভ বলো বা মাধ্যমিক বলো, যদি তোমরা এই যে 10টি প্যাটার্ন, টোটাল 10টা প্যাটার্নের অঙ্ক দেওয়া হয়েছে, সেগুলো যদি ভালোভাবে প্র্যাকটিস করো তাহলে দেখবে এখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়। শুধুমাত্র ডেটাগুলো একটু এদিক ওদিক করা হয়, চেঞ্জেস করা হয়, কিন্তু প্যাটার্নটা যে যে গাণিতিক সূত্রের উপর ভিত্তি করে গাণিতিক সমস্যাগুলো দেওয়া হয় দেখবে মোটামুটি একই রকমের কিন্তু থাকে। তাহলে এই প্যাটার্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, আশা করি তোমাদের সেকেন্ড সামেটিভ এবং তার সঙ্গে মাধ্যমিক পরীক্ষাও খুব ভালো হবে। দেখো, আজকে আমাদের প্রথম প্রশ্ন 6 নম্বর প্রশ্ন। দুটি ধাতব তারের দৈর্ঘ্য ব্যাসার্ধের অনুপাত বলছে 2:1 ও রোধাঙ্কের অনুপাত 2:3 হলে রোধের অনুপাত কত? আমরা জানি যে কোন একটা পরিবাহী, ধরো এরকম একটা পরিবাহী আছে, এই পরিবাহীর ক্ষেত্রে আমাদের যখন তড়িৎ যাবে তখন এর যে রোধ মানে হচ্ছে তড়িৎ যেদিকে প্রবাহিত হয় তার উল্টো দিকে একটা বাধা কাজ করে। সেই রোধ কি কি বিষয়ের উপর নির্ভর করে? সেই রোধ বা রেজিস্ট্যান্সটা ডিপেন্ড করে দৈর্ঘ্যের উপর। অর্থাৎ দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে সেই ক্ষেত্রে রোধটাও বাড়ে, মানে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক বা সরল সমানুপাতিক কিন্তু চেঞ্জেস দেখায়। তাহলে দৈর্ঘ্য যদি বাড়ে 2 মিটার এবং 5 মিটারের মধ্যে, যেহেতু 5 মিটারের দৈর্ঘ্যটা বেশি, তাহলে সেই ক্ষেত্রে রোধটাও বেশি হবে, তার মানে দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়। আর তোমরা দেখেছিলে যে এই তারের যে প্রস্থচ্ছেদ, এই যে প্রস্থচ্ছেদ কতটা মোটা বা কতটা সরু তার উপর ডিপেন্ড করে। যদি প্রস্থচ্ছেদ বাড়ে, প্রস্থ যদি বাড়ে মানে হচ্ছে সরু তার মোটা তার যখনই হয়ে গেল মানে প্রস্থচ্ছেদটা বেড়ে গেল। তাহলে প্রস্থচ্ছেদ যদি বাড়ে তাহলে সেক্ষেত্রে রোধটা কিন্তু কমে যায়, উল্টো ঘটনা ঘটে। এবং তার মানে বোঝা যাচ্ছে যে প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক হারে পরিবর্তিত হয়। এবং এই সমানুপাতিক ধ্রুবকটা যখন আমরা সমান চিহ্নে কনভার্ট করেছিলাম তখন আমরা দেখেছিলাম যে আর সমানুপাতিক এবং এক্ষেত্রে একটা ধ্রুবক নিতে হয়, সেটা হচ্ছে রো, যেটাকে আমরা কি বলেছিলাম? রোধাঙ্ক বলেছিলাম। এবং এই যে গাণিতিক যে সূত্র, এই সূত্রের উপর ভিত্তি করে আমরা দুই একটা প্রশ্ন প্রিভিয়াস ক্লাসেও সলভ করে নিয়েছিলাম। দেখো, এই সূত্রকে আমরা কাজে লাগাবো। এক্ষেত্রে তোমরা কথাগুলো মানে যে ল্যাঙ্গুয়েজটা হবে সেটা তোমরা লিখে নেবে। যে ধরি দুটি ধাতব তারের দৈর্ঘ্য যথাক্রমে একটা তোমরা ধরবে কি, একটা তোমরা ধরবে L1 এবং আরেকটা ধরবে তোমরা L2। কেমন? তাহলে ধরি দুটি ধাতব তারের দৈর্ঘ্য যথাক্রমে L1 ও L2 এবং তাদের ব্যাসার্ধ যথাক্রমে একটা ধরবে তুমি R1 আর একটা ধরবে R2। কেমন? ব্যাসার্ধ ধরে নিলে। রোধাঙ্কের অনুপাত, রোধাঙ্ক মানে আমি বলেছি রো, তাহলে রো যদি হয় তাহলে একটা রোধাঙ্ক তুমি ধরবে ρ1 আর একটা তোমরা রোধাঙ্ক ধরবে ρ2। কেমন? তাহলে তোমরা ধরে নিলে দৈর্ঘ্য L1 L2, ব্যাসার্ধ R1 R2, রোধাঙ্ক ρ1 ρ2 তোমরা ধরে নিলে। এবং দেখো, এখন প্রশ্নানুসারে আমাদের যে প্রশ্নটা দিয়েছে বা যে ডেটাটা দেওয়া হয়েছে, প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারবো? বলেছে দুটি তারের দৈর্ঘ্যের অনুপাত এবং ব্যাসার্ধের অনুপাত দুটো অনুপাতই সেম, সেটা হচ্ছে 2:1। মানে আমি যদি L1/L2 করি, L1/L2, তবুও বলছে 2:1 মানে 2/1, তাই না? একই রকম ভাবে ব্যাসার্ধের অনুপাত মানে R1/R2 যেটা হবে সেটাও কিন্তু 2/1 হবে। এবং এদের রোধাঙ্কের অনুপাত বলছে 2:3, তার মানে রোধাঙ্ক মানে এক্ষেত্রে আমি জানি যেটা ρ1/ρ2। কেমন? ρ1/ρ2 সেটা কিন্তু হয়ে যাবে 2/3। এবার দুটি তারের রোধ, একটা রোধ যদি হয়, আমি ধরে নিই যে ধরি তার দুটির রোধ যথাক্রমে একটা হচ্ছে ক্যাপিটাল R1 আর একটা হচ্ছে ক্যাপিটাল R2। তাহলে এই দুটো যদি আমি এখন তুলনা করি, একটা প্রথম তারের রোধ হচ্ছে R1, দ্বিতীয় তারের রোধ হচ্ছে R2, যদি তুলনা করা হয় তাহলে আমরা এখানে লিখতে পারবো। দেখো, এই ক্ষেত্রে R1 মানে আমরা এখানে যদি R1 বসাই তাহলে R1 বসালে দেখো R1 এটা হবে তোমার ρ1, তারপরে হয়ে যাবে L1, এখানে হয়ে যাবে A1, এরকম হবে, তাই না? এবার A মানে আমি আগের ক্লাসে বলেছিলাম যে A মানে এই জায়গাটা দেখো বৃত্তাকার এবং এটা প্রস্থচ্ছেদ বা ক্ষেত্রফল, এই ক্ষেত্রে কি হবে? পাই/r² সূত্র বৃত্তের ক্ষেত্রে। তাহলে এর বদলে কি বসাতে পারবো? পাই/r², এটা বসাতে পারবো, তাই না? পাই/r² বসাবো।
তাহলে এক্ষেত্রে আমরা কি করব, এই জায়গাটাতে পাই 1 লিখছি প্রথম তারের ক্ষেত্রে, তার মানে r1 লিখবো, r1 এর স্কয়ার। আর যখন r2 লিখবো, দেখো যখন আমরা r2 লিখবো তখন আমরা লিখবো রো 2 l2 পাই r2 স্কয়ার। তাহলে r1 এবং r2 এর ভ্যালুগুলো আমরা এখানে বসাবো। দেখো r1 হচ্ছে আমার ছিল রো 1 l1 বাই পাই r1 এর স্কয়ার, আর এই ক্ষেত্রে দেখো রো 2 l2 বাই পাই r2 স্কয়ার। এবার এই ক্ষেত্রে আমাদের দেখো পাইটা কেটে যায়, আর কিছু কাটছে না। এবার আমরা করব কি, দেখো রো 1 বাই রো 2 লিখবো, রো 1 বাই রো 2 লিখলাম ইনটু, দেখো এটা আমরা যদি একটা লাইন করি আমরা করতে পারি। দেখো l1 বাই r1 এর স্কয়ার এটা লিখলাম প্রথমে, l1 বাই r1 এর স্কয়ার যেটা ছিল সেটা লিখলাম। আর নিচে দেখো l2 বাই r2 স্কয়ার আছে, সেই ভগ্নাংশটা যদি উপরে আসে, দেখো নিচে আছে মানে ভাগে আছে, যদি উল্টানো হয় মানে উপরে তোলা হয় বা গুণ আকারে লেখা হয় তাহলে উল্টে যাবে। তাহলে l2 টা উপরে ছিল, l2 টা নিচে চলে আসবে l2, আর r2 স্কয়ার নিচে ছিল সেটা উপরে চলে যাবে, তার মানে r2 তার স্কয়ার। এবার আমি আরেকবার লিখবো, দেখো r1 বাই r2, তাহলে হয়ে যাচ্ছে দেখো আমার রো 1 বাই রো 2 ইনটু l1, এই l2 টা l1 এর নিচে লিখবো, তাহলে l2 ইনটু r2 স্কয়ার, নিচে দেখো এই r1 এর স্কয়ারটা আমরা বসাবো। এবার সমান দিলাম রো 1 বাই রো 2, দেখো রো 1 বাই রো 2 মানে হচ্ছে 2 এর 3, তাহলে এই জায়গাটার বদলে রো 1 বাই রো 2 এর বদলে আমরা 2 এর 3 বসাবো, গুণ চিহ্ন দেব, গুণ চিহ্ন দেওয়ার পর l1 বাই l2 মানে দেখো এখানে 2 এর 1, তাই আমি এখানে 2 এর 1 বসালাম ইনটু r2 স্কয়ার বাই r1 এর স্কয়ার। দেখো r2 স্কয়ার বাই r1 এর স্কয়ার, এই স্কয়ারটাকে আমরা মুছে দিয়ে টোটালের উপরে মানে r2 বাই r1 এর হোল স্কয়ার করতে পারি, যেহেতু দুটোর স্কয়ার আছে। এবার r2 বাই r1 কত, দেখো r1 বাই r2 যদি 2 এর 1 হয় তাহলে উল্টো করলে, যেহেতু r2 টা উপরে আছে তাহলে r2 বাই r1 করতে গেলে 1 এর 2 হয়ে যাবে। এই দিকটা যদি উল্টে যায়, r1 টা নিচে r2 টা উপরে, তাহলে 1 টা উপরে যাবে, 2 টা 1 নিচে আসবে, তাহলে 1 এর 2 হয়ে যাবে। তাহলে r2 বাই r1 হয়ে যাচ্ছে 1 এর 2, তার স্কয়ার আছে, তার স্কয়ার আমরা দেব। এবার দেখো এখানে হিসাব করো, 2 এর 3 বসালাম ইনটু 2 এর 1 বসাবো, 1 এর স্কয়ার 1 হয়, 2 এর স্কয়ার হয়ে যায় 4। কাটাকাটি করো, দেখো এটা কাটলে 2, আবার 2 দিয়ে কাটলে কেটে যায়, তার মানে উপরে পড়ে আছে 1, নিচে 3 1 এ 3, তাহলে উপরে 1 নিচে পড়ে আছে 3, তার মানে আমি ফাইনালি পেয়ে যাচ্ছি, দেখো এটা রোধের অনুপাত মানে r1 অনুপাত r2, সেটা হয়ে যাচ্ছে 1 এর 3 মানে 1 অনুপাত 3। তাহলে এটা কিন্তু হচ্ছে আমাদের যেটা চেয়েছিল, যে রোধের অনুপাত বা রোধের তুলনা করো, তাই না, রোধের অনুপাত কত, তাহলে আমরা এখানে আনসারে বলতে পারবো যে দুটি তারের রোধের অনুপাত অর্থাৎ r1 অনুপাত r2 সমান 1:3 হবে। তাহলে এটা হচ্ছে ফাইনাল আনসার। তোমরা এটা কপি করে নাও, তারপরে আমরা নেক্সট প্রশ্নটা সলভ করে নেব। পরের প্রশ্নটা দেখে নাও, 6 ওহম রোধ বিশিষ্ট একটি তারকে সমান দুভাগে ভাগ করে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত। দেখো কোন একটা তার ছিল, হয়তো একটা তারের লেন্থ আমি ধরে নিচ্ছি হয়তো 10 মিটার ছিল, সেটাকে অর্ধেক করা হয়েছে। প্রথমে হয়তো 10 মিটার ছিল, সেটাকে অর্ধেক করে তাকে 5 মিটার করা হয়েছে। কেমন, যখন অর্ধেক করা হয় তোমরা জানো যে রোধ, যেটা আমি এখনই আলোচনা করলাম আগের প্রশ্নে, যে রোধটা তার দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়। মানে দৈর্ঘ্য যদি বাড়ে তাহলে রোধটা বাড়ে, আর দৈর্ঘ্য যদি কমে তাহলে রোধটাও কিন্তু কমে যাবে। এখানে দৈর্ঘ্যটা প্রথমে 10 মিটার ছিল, প্রথমে 10 মিটার ছিল, পরে দৈর্ঘ্যটা 5 মিটার হচ্ছে। তাহলে দৈর্ঘ্যটা যদি কমে তাহলে রোধটাও কমবে। কেমন ভাবে কমবে, সমানুপাতিক হারে, তাই না। তাহলে 10 মিটার থেকে 5 মিটার হয়েছে মানে অর্ধেক হয়েছে। তাহলে প্রথমে যদি রোধ, ধরো কোন একটা সার্টেন ধরো রোধ তোমরা ভাবতে পারো যে প্রথম দিকে হয়তো রোধ ছিল তোমার 8 ওহম, প্রথম দিকে যদি 8 ওহম থাকে, এত যদি রোধ থাকে, তাহলে দৈর্ঘ্য যখন অর্ধেক হচ্ছে তখন রোধটাও অর্ধেক হয়ে যাবে, যেহেতু রোধটা সরাসরি দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক হয়। মানে দৈর্ঘ্য বাড়লে রোধ বাড়ে, দৈর্ঘ্য কমলে রোধটা কমে। তাহলে এখানে 8 ওহম হলে এখানে রোধটা হয়ে যাবে 4 ওহম।
বা তোমরা যেটা সূত্র জানো এক্ষেত্রে যে রোধটা ডিপেন্ড করে কোন কোন বিষয়ের উপর, এক্ষেত্রে রোধ তোমরা চাইলে পুরোটাই লিখতে পারো যে রোধটা ডিপেন্ড করে দৈর্ঘ্যের উপর এবং তার সঙ্গে প্রস্থচ্ছেদের সঙ্গে ডিপেন্ড করে, তাই না? দৈর্ঘ্যের সঙ্গে সমানুপাতিক এবং প্রস্থচ্ছেদের সঙ্গে ব্যস্তানুপাতিক। আর যখন এই সমানুপাতিক চিহ্নটা তুলে দাও তখন তোমাদের একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয়, সেটা হচ্ছে রো। তাহলে r = রো l বাই a। এবার প্রথম দিকে ধরো এটা ছিল, প্রথম দিকে আমার রোধটা ছিল r1 আর দৈর্ঘ্যটা ছিল l1 আর প্রস্থচ্ছেদ যেটা সেটা ছিল হয়তো a1। এবার পরে যখন আমাদের r2 বের করব, যখন দৈর্ঘ্যটাকে কি করা হয়েছে, দৈর্ঘ্যটাকে অর্ধেক করা হয়েছে, তার মানে পরে এক্ষেত্রে রো l2 বাই a2 করব। তারপরে দেখো l2 বাই a2 এক্ষেত্রে যখনই আমরা দেখো প্রস্থচ্ছেদ আমার চেঞ্জ হচ্ছে না, যেহেতু আমি টেনে বড় করছি না। যদি একটা তারকে আমি টেনে বড় করি, টেনে যখন বড় করব তখন এর প্রস্থচ্ছেদটা মানে কতটা পুরু ছিল বা কতটা মোটা ছিল সেটা আবার সরু হয়ে যায়। কিন্তু এটা টেনে বড় করছি না, সিম্পলি কি করছি আমি এই জায়গাটা কাট করছি, কেটে আলাদা আলাদা করছি। তাহলে প্রথমে যদি মানে a থাকে পরেও কিন্তু a থাকবে, প্রস্থচ্ছেদটা চেঞ্জ হবে না, বা প্রথমে a1 থাকলে পরেরটাও a1ই হবে, বা a1 a2 এখানে একই। তাহলে কোনো কিছু কনফিউশন আমরা রাখবো না, আমরা দুটোকেই a ধরবো, যেহেতু প্রস্থচ্ছেদ পাল্টাচ্ছে না। প্রস্থচ্ছেদ কখন পাল্টায়, যখন টেনে বড় করা হয়, কেমন প্রস্থচ্ছেদ তখন কমে যায়। এবার এক্ষেত্রে দেখো আমার রোটা লিখলাম, আমি রো লেখার পরে l2 বলছে পরের দৈর্ঘ্যটা কি হচ্ছে l2, মানে দেখো পরে যে দৈর্ঘ্যটা সেটা প্রাথমিক দৈর্ঘ্য মানে l1 এর অর্ধেক হয়ে যাচ্ছে। তাহলে l2 এর বদলে যদি আমি l2 এর বদলে l1/2 বসাই আর নিচে আছে আমার a, এটাকে দেখো আমরা লিখতে পারি রো l1 বাই a আর এটা 1/2। তাহলে 1/2 যদি হয়ে যায় দেখো রো l1 ইনটু a, এই জায়গাটা দেখো, এই যে জায়গাটা এই জায়গাটা মানে হচ্ছে r1, তাহলে আমরা লিখতে পারবো r1 ইনটু 1 মানে r1ই হয় আর নিচে 2। তাহলে পরে যে রোধটা হয়ে যাচ্ছে সেটা হচ্ছে প্রাথমিক রোধের অর্ধেক। তাহলে প্রাথমিকে যদি রোধ থাকে মানে 8 ওহম যদি রোধ থাকে, তাহলে পরে 8/2 মানে 4 ওহম হয়ে যাচ্ছে। সেটা আমরা প্র্যাকটিক্যালি এখানে দেখতেও পেলাম, মানে গাণিতিক ভাবে সমাধান করে দেখতে পেলাম। তাহলে প্রথম দিকে আমার রোধ কত ছিল 6 ওহম, প্রথম দিকে আমার এখানে 6 ছিল, তাহলে পরে রোধটা কত হয়ে যাবে, r2 কত হবে, r1 এখানে আমরা দেখতে পাচ্ছি r1 মানে হচ্ছে 6 ওহম। তাহলে এই ক্ষেত্রে r2 কত হবে, এখানে আমরা যখন r2 বার করছি r2 মানে হচ্ছে r1 এর অর্ধেক, তার মানে 6/2 মানে 3 ওহম। তাহলে পরে আমাদের রোধটা হয়ে যাচ্ছে 3 ওহম করে। এরকম করে আমরা দুটো তার পাবো, এদিকে একটা তার আর এখানেও আমরা এদিকেও একটা তার পাবো, তাই না? অর্ধেক অর্ধেক করেছি, তাহলে অর্ধেক অর্ধেক করলে যে দুটো তার পাবো তাদের প্রত্যেকেরই রোধ হয়ে যাবে 3 ওহম করে। এবার আমাদের বলেছে এই জায়গাটা তোমরা একটু করে নেবে, করার পরে এখানে বলছে সমান্তরাল সমবায় যুক্ত করলে তুল্য রোধ কত। তুল্য রোধের ক্ষেত্রে সমান্তরাল সমবায় বলেছে, তার মানে 1/r প্যারালাল। এই ক্ষেত্রে আমাদের তুল্য রোধ সেটা কি হবে, এই রোধের ক্ষেত্রে মানে একটা 1/r1 প্লাস 1/r2 এরকম ভাবে লিখতে হয়, যেহেতু আমরা এটা সমান্তরাল সমবায় যুক্ত করি। আর যদি শ্রেণী সমবায় যুক্ত করতাম তাহলে সিম্পলি এটা আমরা কি লিখতাম, সিম্পলি আমরা লিখতাম rp সমান একটা লিখতাম r1 একটা লিখতাম r2। যদি আমরা সেটা কি করতাম, সেটা আমরা যদি শ্রেণী সমবায় যুক্ত করতাম। যেহেতু সমান্তরাল বলেছে, সমান্তরাল মানে আমাদের এখানে ধরো একটা রোধ রয়েছে, এই একটা রোধ রয়েছে, আর একটা আমার রোধ আছে এরকম ভাবে, তাই না? দুটোকে আমি সমান্তরাল ভাবে যুক্ত করেছি, যুক্ত করার পর আমরা এরকম ভাবে বর্তনীর সঙ্গে কানেক্ট করেছি, যেখানে এটা হচ্ছে প্রথমটা r1, সেকেন্ডটা হচ্ছে আমার r2, তাই না? r1 r2 এরকম ভাবে আমাদের দুটো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে। তাহলে এই ক্ষেত্রে আমরা এবার ভ্যালুগুলো বসাবো, বা 1/rp, r1 এর ভ্যালু পেয়ে গেছো তুমি 3, তাহলে 1/3 প্লাস 1/3। দেখো 3 লসাগু বা এলসিএম তোমার 3 হয়, তাহলে 1 প্লাস 1 মানে 2/3। তাহলে 1/rp যদি 2/3 হয় তাহলে আমাকে rp বের করতে হবে। therefore এখানে আমার rp কত হয়ে যাচ্ছে, rp হয়ে যাচ্ছে উল্টে যাবে, 1/rp ছিল সেটা ছিল 2/3, তাহলে শুধু rp এটা যেমন উল্টে দিচ্ছি সেরকম এটাকে উল্টে দিতে হবে, তার মানে হয়ে যাচ্ছে 3/2। তার মানে এখানে দেখো 3 কে 2 দিয়ে ভাগ করো, তার মানে 1.5 ওহম এটা হবে এই প্রশ্নের আনসার। এরপর দেখো নেক্সট যে প্রশ্নটা দেওয়া হয়েছে, একটি তড়িৎ কোষের ইএমএফ বা ইলেকট্রোমোটিভ ফোর্স তড়িৎচালক বল হচ্ছে 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ যেটা সেটা 1 ওহম,
আর তড়িৎ কোষটিকে বলছে যদি 3 ওহম রোধের সঙ্গে যুক্ত করা হয় তাহলে সেক্ষেত্রে কোষের তাপ উৎপাদনের হার কত হবে। দেখো তোমরা অভ্যন্তরীণ রোধের ক্ষেত্রে একটা সূত্র আশা করি সবাই জানো, সেটা হচ্ছে যে I, তাই না? I ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি যে E বাই R প্লাস স্মল r, যেখানে ক্যাপিটাল R হচ্ছে বর্তনীর বহির্বর্তনীর রোধ আর স্মল r যেটা সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ। বা তোমরা এরকম ভাবে জেনে এসছো E ইজ ইকুয়াল টু আমাদের যেটা থাকে E ইজ ইকুয়াল টু I ইনটু, বা তোমরা জানো যে একটা যদি বর্তনী হয় তাহলে বর্তনীর ক্ষেত্রে একটা দিকে তোমার বিভব মানে ভোল্টেজ যেটা সেটা হচ্ছে IR, এবং কোষের মধ্যে যেটা সেটা হচ্ছে I স্মল r, এবং এখান থেকে যখন তোমরা I টা কমন নিয়ে নাও তখন আমরা পেয়ে যাচ্ছি ক্যাপিটাল R প্লাস স্মল r। কেমন? এবার এক্ষেত্রে তড়িৎচালক বল যেটা সেটার নিচে যদি আমরা রোধটা দিয়ে ভাগ করি, মানে সেটাকে যদি রোধ দিয়ে ভাগ করি তাহলে আমাদের ডান দিকে শুধু I পড়ে থাকে, তার মানে I সমান কত পেয়ে যাচ্ছি, দেখো বাঁ দিকে আছে E আর ক্যাপিটাল R প্লাস স্মল r, এটা নিচের দিকে চলে আসবে, তাহলে এটা আমরা পেয়ে যাব। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা সমান হচ্ছে তড়িৎচালক বল, ওই কোষের তড়িৎচালক বল, তাকে আমরা বর্তনীর রোধ এবং তার সঙ্গে অভ্যন্তরীণ যে রোধ সেই দুটোর যোগফল বা সমষ্টি দিয়ে ভাগ করলে আমরা এখানে তড়িৎ প্রবাহ মাত্রাটা পেয়ে যাই। এক্ষেত্রে দেখো আমরা সেটাই বের করব। এক্ষেত্রে তোমাদের যে ডেটাটা দেওয়া হয়েছে সেটা প্রথমে লিখে নেবে। এই সূত্রটা লেখার আগে তোমরা লিখবে যে ওই তড়িৎ কোষটির তড়িৎচালক বল E, তড়িৎচালক বল E সমান হচ্ছে 10 ভোল্ট, অভ্যন্তরীণ রোধ নিয়ে তোমরা ব্র্যাকেটে স্মল r লিখবে, সেটা হচ্ছে 1 ওহম, এবং দেখো বর্তনীর রোধ বলছে 3 ওহম, সেটা হচ্ছে ক্যাপিটাল R, সেটা হচ্ছে 3 ওহম। স্মল r হচ্ছে কোষের মধ্যে তড়িৎ কোষের মধ্যে যে রোধ সেটা হচ্ছে অভ্যন্তরীণ রোধ, সেটা হচ্ছে 1 ওহম, এবং বর্তনীর মধ্যে যে রোধটা আছে বা বহির্বর্তনীর রোধ সেটা হচ্ছে 3 ওহম। এবার দেখো এই ডেটাগুলোকে দিয়ে এটা তুমি তিনটেই জানো, সেখান থেকে আমরা I বা তড়িৎ প্রবাহ মাত্রাটা বের করব। তাহলে বা I সমান লিখতে পারবো আমরা, দেখো উপরে E মানে হচ্ছে 10, R মানে হচ্ছে দেখো 3 আর স্মল r মানে হচ্ছে 1। তাহলে 10 কে তুমি 4 দিয়ে ভাগ করো, তাহলে এটা হয়ে যাচ্ছে দেখো 4 2 8 9 10, তার মানে 4 5 20। তাহলে I তড়িৎ প্রবাহ মাত্রা আমরা পেয়ে যাচ্ছি 2.5 অ্যাম্পিয়ার, তাই না? এরপর দেখো এখানে আমাদের জিজ্ঞাসা করেছে যে কোষের তাপ উৎপাদন হার কত, তাপ উৎপাদন কতটা হবে সেই সংক্রান্ত তোমাদের জুলের সূত্র তোমাদের টেক্সট বুকের মধ্যে রয়েছে। যে আমরা জানি, তোমরা লিখবে যে আমরা জানি এক্ষেত্রে উৎপাদিত তাপ মানে H ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে I স্কয়ার RT, যেখানে H হচ্ছে হিট বা উৎপাদিত তাপ, I মানে হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তার বর্গ আছে, এটা হচ্ছে টোটাল রোধ, একটা কোষের টোটাল রোধ, মানে এখানে এই যে আরটা, সে আরটা এখানে বলতে চাইছে যে বর্তনীর যেটা রোধটা রয়েছে বা বহির্বর্তনীর রোধ তার সঙ্গে অভ্যন্তরীণ রোধ, এই দুটো রোধের যোগফল। কেমন? এটা শুধুমাত্র বহির্বর্তনীর রোধের কথা কিন্তু বলা হয়নি। কেমন? এখানে এটা বহির্বর্তনীর রোধ, কিন্তু এখানে যখন জুলের সূত্রে বলবো তখন জুলের সূত্রের ক্ষেত্রে এই যে রোধ সেটা হচ্ছে টোটাল রোধ। এখানে টোটাল রোধটা তোমরা পেয়ে যাচ্ছ, দেখো বহির্বর্তনীর রোধ 3 ওহম এবং এই ক্ষেত্রে অভ্যন্তরীণ রোধ 1 ওহম, তার মানে টোটাল তোমরা এখানে পেয়ে যাচ্ছ 4 ওহম। তাহলে এখানে R এর যে ভ্যালুটা তোমরা পুট করবে সেখানে কিন্তু 4 ওহম এটাই পুট করবে। এবার এই ক্ষেত্রে আমাদের H বলেছে তাপ, তাই না? কিন্তু প্রশ্নে জিজ্ঞাসা করছে তাপ উৎপাদনের হার। তাহলে কোন জিনিসকে তাপকে যদি আমি সময় দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে তাপ উৎপাদনের হারটা আমরা পেয়ে যাব। তার মানে এখানে আমি যদি করি H নিচে যদি T টা নিয়ে আসি তাহলে হিট বা তাপ উৎপাদনের যে রেট বা হার সেটা আমরা পেয়ে যাব। তাহলে H বাই T এটাই তোমাকে অ্যাকচুয়ালি জিজ্ঞাসা করেছে, সেটা সমান কি I স্কয়ার R। এবার এটা সমান দেখো আমি এখানে বসাতে পারি, যেহেতু আমাদের স্পেসটা একটু কম, তাহলে I স্কয়ার R, I স্কয়ার কত, I হচ্ছে দেখো 2.5, তার মানে 2.5 তার স্কয়ার ইনটু R মানে কত, R মানে হচ্ছে 4, বা H বাই T সমান দেখো 25 এর স্কয়ার তোমরা জানো 25 25 625 হয়, তাই না? তাহলে 25 25 যদি 625 হয়, পয়েন্ট এক ঘর আগে আছে, তাই না? পয়েন্ট এক ঘর আছে, এক ঘর আগে, কিন্তু তুমি গুণ করছো যখন তখন এক ঘর টোটাল দু ঘর আগে চলে যাচ্ছে, তার মানে এখানে আমার দশমিকটা বসছে। তার মানে 6.25 ইনটু 4, 4 দিয়ে এটাকে গুণ করো, দেখো 4 দিয়ে যদি গুণ করা হয় দেখো হয়ে যাচ্ছে 4 5 20
হাতে থাকলো 2, 4 2 8 আর 2 10, 0 হাতে থাকলো 1, 4 6 24 আর 1 হয়ে যাচ্ছে 25, তাই না? যখন তুমি h = i2rt সূত্র দিচ্ছ, তখন এই ক্ষেত্রে সবগুলো দেখো, সবগুলো আমাদের দেখো এটা ওহম, যদি সিজিএস এ বলতাম তাহলে স্ট্যাট ওহম বলতাম, তাই না? এখানেও তাই স্ট্যাট ভোল্ট বলতাম, তাহলে সিজিএস না, এটা পুরোটাই কিসে আছে? এসআই পদ্ধতিতে আছে। তাহলে h = i2rt, এই যে জায়গাটা এখানে, এটা কিন্তু অ্যাকচুয়ালি জুল, তাই না? আর যখন জুলকে দেখো টাইম দিয়ে ডিভাইড করছো, তার মানে এই জায়গাটা হচ্ছে জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড, জুল পার সেকেন্ড এটা লিখতে পারো, বা তুমি জুল সেকেন্ড ইনভার্স এটাও লিখতে পারো। তাহলে এখানে আমরা ফাইনালি পেয়ে যাচ্ছি এত জুল সেকেন্ড ইনভার্স। তার মানে এই যে উৎপাদিত তাপ, আমরা উৎপাদিত তাপ তোমরা ল্যাঙ্গুয়েজে লিখবে, তাহলে h/t এটা হচ্ছে 25 কত জুল পার সেকেন্ড, মানে হচ্ছে ওয়াট, তাহলে এত ওয়াট এটা হবে উৎপাদিত তাপ। তাহলে লিখবে যে অতএব ওই কোষের তাপ উৎপাদনের হার হবে 25 ওয়াট। কেমন? তাহলে এটা হবে ফাইনাল আনসার। এরপর দেখো যে প্রশ্নটা দেওয়া হয়েছে, এটা তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং এই যে প্রশ্নগুলো আছে এগুলো কিন্তু খুব সহজ প্রশ্ন। কেমন? শুধুমাত্র ডেটাগুলো যেগুলো দেওয়া হয়েছে সেগুলো ঠিকমতো ভাবে দেখতে হবে, এবং ক্যালকুলেশন যেগুলো হবে সেগুলো সঠিকভাবে যদি তোমরা করতে পারো তাহলে কোনো প্রবলেম হবে না, সঠিকভাবে তোমরা কিন্তু আনসারটা করে আসতে পারবে। দেখো এক্ষেত্রে তড়িৎ ক্ষমতা, আমরা জানি যে তড়িৎ ক্ষমতা যদি P হয়, তড়িৎ ক্ষমতা যদি P হয়, তাকে যখন আমরা সময় দিয়ে মাল্টিপ্লাই করি, তখন সেক্ষেত্রে আমরা কোন একটা যন্ত্রের জন্য যে শক্তিটা ব্যয় হয় বা খরচটা হয়, বিদ্যুতের যে খরচটা হয়, সেটা আমরা পেয়ে যাই। তাহলে তড়িৎ ক্ষমতা তার সঙ্গে T। এবার ধরো কোন একটা যন্ত্র, যেমন এখানে বলা হয়েছে কোন একটা বাল্ব, দেখো এখানে 4টে বাল্ব দেওয়া হয়েছে, তাহলে সংখ্যাটা যদি আমরা গুণ করতে চাই, তাহলে আমরা এখানে তার সঙ্গে n গুণ করতে পারি। তাহলে n মানে যে নাম্বার অফ ওই ইনস্ট্রুমেন্ট বলতে পারো, যে যন্ত্রের কথা বলছি সেটা বাল্ব হতে পারে, পাখা হতে পারে, তাহলে সেটা কতগুলো আছে, এবং প্রত্যেকটার ক্ষমতা কত বা পাওয়ার কত, এবং প্রত্যেকটা যন্ত্র কত সময় ধরে চলছে, এই তিনটেকে যদি আমরা গুণ করি, তাহলে ওই বিশেষ প্রকার যন্ত্র মানে চলার জন্য যতটা তড়িৎ শক্তি খরচ হয় সেটা আমরা পেয়ে যাই। তাহলে এই জায়গাটা হচ্ছে ব্যয়িত তড়িৎ শক্তি। কেমন? ব্যয়িত তড়িৎ শক্তি বের করার সূত্র, কেমন? n * p * t। কেমন? এই সূত্রটা তোমরা মনে রাখবে, তাহলে কিন্তু শর্টকাট হবে। তুমি যদি আলাদা আলাদা করে তড়িৎ ক্ষমতা বের করো, মানে এটা তড়িৎ ক্ষমতা 4 × 100 মানে 400 হলো, এটা 6 এটা 48 480 ওয়াট হলো। কেমন? তারপর আবার তোমাকে সময় দিয়ে গুণ করতে হবে, মানে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা লেন্থি হয়ে যাবে, সেটা আমরা কিন্তু করব না। সরাসরি তড়িৎ ক্ষমতা না বের করে আমরা তড়িৎ যে শক্তি সেটা বের করব। তাহলে এই ক্ষেত্রে তোমরা লিখবে যে এখানে তোমরা লিখবে যে মোট ব্যয়িত তড়িৎ শক্তি। মোট কেন? মানে এই যে যন্ত্রগুলো আছে, বাল্ব, পাখা এবং টিভি, এই তিন ধরনের ইনস্ট্রুমেন্টের মোট যেটা শক্তি খরচ হয়, মোট ব্যয়িত তড়িৎ শক্তি। কেমন? মোট ব্যয়িত তড়িৎ শক্তি। এগুলো জেনারেল সূত্র তোমরা লিখতে পারো। ধরো প্রথমটার ক্ষেত্রে আমরা লিখলাম n1, এটার পাওয়ার হচ্ছে p1, এটা লিখলাম t1। তাহলে n1 p1 t1 এটা ধরো বাল্বের জন্য। তারপরে পাখার জন্য আমরা একরকম ভাবে লিখবো n2 p2 t2। একই রকম ভাবে এই যে টিভি রয়েছে, টিভির জন্য আমরা লিখবো n3 p3 t3। কেমন? তাহলে সেরকম ভাবে আমরা ক্যালকুলেশন করব। সমান n1 মানে দেখো এই ক্ষেত্রে বাল্ব কটা রয়েছে, 4টে বাল্ব রয়েছে, তাহলে 4 গুণ দিয়ে প্রত্যেকটার ক্ষমতা হচ্ছে 100 ওয়াট করে, তাহলে 100 ওয়াট। কেমন? ইনটু বাল্বগুলো কতক্ষণ চলে, দেখো এখানে দেওয়া হয়েছে বাল্বগুলো প্রতিদিন 6 ঘন্টা করে চলে। আমি এখানে যে হিসাবটা করছি ব্যয়িত তড়িৎ শক্তি, তোমরা এখানে লিখতে পারো যে প্রতিদিনের, কেমন? প্রতিদিনের মোট ব্যয়িত তড়িৎ শক্তি। এখানে একটা দিনের কথা কিন্তু বলা হচ্ছে। কেমন? তাহলে প্রতিদিন বাল্বগুলো চলে, এটা ধরো এটা 1 ঘন্টার হিসাব হচ্ছে, 1 ঘন্টার হিসাব। কেমন? তাহলে 6 ঘন্টা চলে বাল্বগুলো, 6 ঘন্টা চলে, তাহলে এখানে 6 দিয়ে গুণ করতে হবে। তাহলে এই জায়গাটা হলো প্লাস। দেখো পাখাগুলোর ক্ষেত্রে কতগুলো পাখা আছে, 6টা পাখা আছে, তাহলে 6 ইনটু পাখাগুলোর ক্ষমতা হচ্ছে 80 মানে 80 ওয়াট করে, তাহলে 80। পাখাগুলো প্রতিদিন ক ঘন্টা করে চলে, 12 ঘন্টা করে, তাহলে ইনটু 12 লিখলাম। একই রকম ভাবে আমরা টিভির ক্ষেত্রে বের করব, টিভি একটাই রয়েছে, তাহলে 1 t
টিভির ক্ষমতা 80 ওয়াট, তাহলে 80 ইনটু টিভি গুলো দেখো চলে প্রতিদিন, টিভি চলে 4 ঘন্টা করে, তার মানে 4 এত। এবার আমরা যদি শুধুমাত্র পাওয়ার বের করতাম তাহলে সেক্ষেত্রে আমাদের যে এককটা হতো সেটা ওয়াট হতো, কিন্তু তার সঙ্গে কত সময় ধরে চলছে, কত ঘন্টা ধরে চলছে সেটা গুণ হচ্ছে, তার মানে এই এককটা হবে সেটা হচ্ছে ওয়াট আওয়ার, ওয়াট ঘন্টা, এটা হবে একক। এবার আর কিছুই নয়, শুধুমাত্র ক্যালকুলেশন করতে হবে। দেখো এটা হচ্ছে 400, 4 গুণিত 100 400, তাহলে 4 6 24, তার মানে 2400, তাই না? 2400 হয়ে গেল। বা দেখো 4 6 24, 24 এর সঙ্গে 100 গুণ করলে 2400 হয়। প্লাস দাও, এখানে দেখো 6 8 48, তাহলে 480, 480 করতে পারো, বা এক কাজ করো 6 12 যেভাবে করতে পারো, 6 12 72 করে নিলাম আমি, 6 12 72 করলাম। তার সঙ্গে 80 গুণ করব, তাহলে 80 যদি গুণ করি তাহলে 0, 8 2 16, হাত থাকলো 1, 7 8 56 57, তাহলে 5760, 5760, 5760 প্লাস 4 8 32, তার মানে 320, 320 এত হচ্ছে আমার ওয়াট আওয়ার। এই জায়গাটা ক্যালকুলেশন করে নেব আমরা সাইডে। দেখো আমরা এখানে করে নিচ্ছি। দেখো আমি এখানে 2400 বসালাম, 5760 বসালাম, 320 বসালাম। এটা যোগ করো, দেখো 0, এটা হয়ে যাচ্ছে 8, 7 আর 3 10, 10 আর 4 14, আর থাকলো 1, তাই না? তাহলে 5 6 7 আর হাত থাকলো একটা 1, তার মানে 8। তার মানে এখানে আমরা পেয়ে যাচ্ছি 8480, তাই না? 8480 এত ওয়াট আওয়ার, এত ওয়াট আওয়ার। এটা প্রতিদিন, তাই না? প্রতিদিনের আমার খরচ। এই তিন ধরনের যন্ত্র আছে, বাল্ব, পাখা এবং টিভি। এরা যদি মানে বাল্বটা 6 ঘন্টা করে প্রত্যেকদিন, পাখাগুলো 12 ঘন্টা করে, টিভি গুলো যদি 4 ঘন্টা করে চলে, তাহলে একটা দিনে, একদিনে আমার এত তড়িৎ শক্তি খরচ হয়। এবার দেখো এখানে আমাদের এটা ওয়াট আওয়ারে আসলো। আমি যদি এটাকে কিলোওয়াট করতে চাই, কিলোওয়াট যদি করতে হয় তাহলে 1 ওয়াট থেকে কিলোওয়াটে যাব। কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, তাই না? কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট, কিলো মানে তোমরা জানো 1000। তাহলে এটাকে যদি ওয়াট থেকে কিলোতে করতে যাই, ছোট একক থেকে বড় এককে, তাহলে এটাকে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না? তার মানে এটাকে আমরা, আমার স্পেসের প্রবলেম হবে, জায়গা হবে না, আমি এখানে পাশে করছি। তাহলে 8480 বাই 1000, 1000 দিয়ে যখনই ভাগ করলাম তখন এটা হয়ে যাবে কিলোওয়াট আওয়ার। আর কিলোওয়াট আওয়ার মানে তোমরা জানো বিওটি একক, তাই না? তাহলে বিওটি বসাতে পারবো, তার মানে আমরা এটাকে লিখতে পারবো 8480 বাই 1000 এত বিওটি একক, এত বিওটি একক। তাহলে বিওটি মানে ইউনিট, যে ইউনিটে আমাদের বাড়িতে বৈদ্যুতিক বিল গুলো আছে সেগুলো দেখবে বিওটি এককে থাকে বা ইউনিট লেখা থাকে। ইউনিট মানে হচ্ছে এখানে বিওটি ইউনিট বা বিওটি এককের কথা বলা হচ্ছে। এবার এখানে এই জায়গাটা খেয়াল করো, এখানে বলা হচ্ছে যে 1 বিওটির মূল্য 5 টাকা হলে এপ্রিল মাসে বিদ্যুৎ বিল কত হবে। দেখো এপ্রিল মাসের কথা বলা হচ্ছে কেন, এখানে অন্য মাসও দিতে পারে, তাহলে সেক্ষেত্রে কি আনসার একই হবে? আনসার কিন্তু একই নাও হতে পারে। তোমাকে খেয়াল করতে হবে যে এপ্রিল মাস মানে 30 দিনের মাস, তাহলে এখানে যে বিলটা এসছে একদিনের বিল, যখন এপ্রিল মাস তার মানে 30 দিয়ে তোমাকে এটা গুণ করতে হবে, তাহলে তোমরা বিলটা পেয়ে যাবে। যদি বলে জানুয়ারি মাস, তাহলে জানুয়ারি মাস মানে তোমরা জানো 31 দিনে মাস হয়, তখন কিন্তু এখানে 30 দিয়ে গুণ করলে হবে না। জানুয়ারি মাস যেহেতু 31 দিনে, তোমরা কিন্তু এখানে 31 দিয়ে গুণ করবে। যদি তোমাদের ধরো এই বছর মাধ্যমিকে প্রশ্ন আসলো যে 2024 সালের ফেব্রুয়ারি মাস, সেই মাসে বিল কত হবে, এখানে শুধুমাত্র কি আছে 2024 সালের ফেব্রুয়ারি মাস। তাহলে 2024 সাল যেটা, সেটা দেখো লিপ ইয়ার। লিপ ইয়ার মানে ফেব্রুয়ারিতে তোমার 29 দিন আছে, তখন কিন্তু তোমরা এটাকে 30 31 বা 28 দিয়ে গুণ করবে না, কি দিয়ে গুণ করবে? 29 দিয়ে গুণ করবে। তাহলে এই মাসটা কিন্তু ইম্পর্টেন্ট, মাসটা দেওয়া হয়েছে, তার মানে তোমাকে যে মাস বলবে সেই মাসে কত দিন আছে সেটা দিয়ে গুণ করবে, তবেই কিন্তু তুমি এই মানে এই মাসের টোটাল, ওই মাসের কত বিল আছে সেটা পেয়ে যাবে। তাহলে লিখবে যে এপ্রিল মাসের মোট ব্যয়িত তড়িৎ শক্তি কেমন নিয়ে এটাকে আমরা কি করবো? 30 দিয়ে গুণ করবো। তাহলে 8480 বাই 1000
ইন্টু 30 এত বিওটি একক। তুমি চাইলে এখানে ব্র্যাকেটে লিখতে পারো যেহেতু এপ্রিল মাস 30 দিনের, তার জন্য তুমি এখানে 30টা গুণ করেছো, তাহলে লিখবে যেহেতু এপ্রিল মাসে 30 দিন আছে। কেমন? এবার আমি এখানে ক্যালকুলেশন করছি না, দেখো কোনটা ক্যালকুলেশন করছি না, তার কারণ লাস্ট টাইম একদম ক্যালকুলেশন করব। তুমি চাইলে এখানে ক্যালকুলেশন করে নিতে পারো, কিছুটা করতে পারো। ধরো আমি এখানে একটা একটা করে জিরো কাটলাম, এটা একটা একটা করে জিরো কাটলাম, নিয়ে আমি এখানে 8 4 8 নিচে আছে 10 আর এখানে আমার উপরে ইনটু 3 এত বিওটি একক আমার আছে। আমি আর ক্যালকুলেশন করব না, তার কারণ আমাকে এখনো অঙ্কটা কিন্তু শেষ হয়নি। এখানে বলছে আমার টোটাল এক মাসের বিল কত এলো, কত ইউনিট বিল আসলো সেটা আমি পেয়ে গেছি, কিন্তু এক একটা ইউনিটের খরচ কত। আমি যদি বলি কত টাকা বিল দিতে বলো, তাহলে আমাকে জানতে হবে যে এক এক ইউনিটের কত খরচ। এক এক ইউনিট বলছে এখানে বিওটির মূল্য 5 টাকা, যদিও এখন অনেকটাই বেশি। যাই হোক, এখানে এত একক এত ইউনিট বিল এসছে। ধরো তোমাকে বলছে যে কোন একটা বাড়িতে 100 ইউনিট বিল এসছে, 100 ইউনিট, এক একটা ইউনিটের টাকা হচ্ছে 5 টাকা, তাহলে 100 ইউনিটের নিশ্চয় 5 দিয়ে গুণ করে তুমি বলবে 500 টাকা ওই মাসে বিল এসছে, তাই না? সেরকম এটা এত একক বিল এসছে, তাই না? যদি 10 ইউনিট আসে তাহলে 5 10 50 টাকা, যদি 200 ইউনিট আসে তাহলে 200 কে 5 দিয়ে গুণ করে 1000 টাকা বিল এসছে, আমরা বলতে পারবো। তাহলে এত ইউনিট মোট বিল এসছে, তাহলে কত টাকা খরচ আসবে, বিদ্যুৎ বিল মানে কত টাকা আমাকে দিতে হবে, সেটা আমরা আবার গুণ করতে পারবো। তাহলে তোমরা লিখবে, আমি লিখছি না, তোমরা লিখবে যে 1 বিওটির মূল্য 5 টাকা হিসাবে এপ্রিল মাসে মোট বিদ্যুৎ বিল হবে। কেমন? বিওটি 1 বিওটির মূল্য 5 টাকা হিসাবে এপ্রিল মাসে মোট বিদ্যুৎ বিলের খরচ হবে। এরকম ভাবে লিখে তোমরা কি করবে, এখানে আমি শুধুমাত্র খরচটা লিখে দিচ্ছি। খরচ মানে 848 বাই 10 ইন্টু 3 এত ইউনিট, এত ইউনিট, এক ইউনিটে 5 টাকা, এত ইউনিটে আবার 5 দিয়ে আমরা গুণ করব, তাহলে মোট খরচ এত টাকা খরচ আমরা পেয়ে যাব। এবার দেখো 5 একে 5 5 2 এ 10, এটা কাটাকাটি করো, 2 দিয়ে 2 কে 2 2 দিয়ে কাটতে এটা খুব সহজ, 2 দিয়ে 4 4 দিয়ে 8, তাহলে গুণ করো। দেখো এখানে 3 এর সঙ্গে 424, 3 4 12, 2 হাতে থাকলো 1, 3 2 6 আর 1 7, 3 4 12 মানে 1272 টাকা এটা এপ্রিল মাসে তাদের বিলটা আসবে। তাহলে এরকম ভাবে সিম্পল ভাবে তোমরা করবে, ক্যালকুলেশনটা ঠিকঠাক রাখবে, খেয়াল রাখবে কোন মাসের কথা বলা হচ্ছে, সেই মাসে কতদিন আছে, এবং ফাইনালি যে গুণটা করবে এখানেও কিন্তু কোনরূপ কোনো ভুল করবে না। এবং করার পর আরো একবার তোমরা ক্যালকুলেশন গুলো দেখে নেবে ঠিকঠাক আছে কিনা, তাহলে কিন্তু তোমাদের একদম পুরোপুরি যত নম্বর থাকবে 2 মার্কস হোক বা 3 মার্কসের থাকুক, সেটা কিন্তু তোমরা ফুল নম্বর পেয়ে যাবে। এরপর দেখো আমাদের এটা শেষ প্রশ্ন, 440 ওহম রোধের বাতিকে 220 ভোল্ট মেইনসে 10 ঘন্টার জন্য যুক্ত করা হলো, ব্যয়িত তড়িৎ শক্তির পরিমাণ বিওটি এককে নির্ণয় করো। তোমরা একটা সূত্র জানো, সেটা হচ্ছে যে পি তড়িৎ ক্ষমতা, সেটা হচ্ছে ভি ইন্টু আই, পি সমান হচ্ছে ভি ইন্টু আই। এবার আমরা এখানে দেখো আমরা এটা বসাতে পারি, যেটা সেটা হচ্ছে আমরা আরো একটা সূত্র জানি, সেটা হচ্ছে V = IR, তাই না? V = IR। সেখানে I মানে কত, সেখানে I মানে আমরা লিখতে পারি V, R টা এদিকে চলে আসলো, তাহলে নিচে হয়ে গেল R, তাই না? I সমান R টা যদি এদিকে চলে আসে তাহলে V/R হবে। এবার এখানে V রাখলাম, I এর বদলে V/R বসাও, তাহলে V/R যদি বসাও তাহলে এখানে সূত্র পেয়ে যাচ্ছি আমরা যে বা P সমান V * V মানে V²/R। এই সূত্রটা আমাদের এখন কাজে লাগবে। দেখো এই ক্ষেত্রে আমাদের প্রথমে ডেটাগুলো লিখতে হবে। এখানে ডেটা কি দিয়েছে, রোধ বলেছে, দেখো রোধ বলেছে 440 ওহম এত রোধ, কেমন? আর বিভব পার্থক্য V বলেছে আমাদের 220 ভোল্ট, আর T কত সময়ের জন্য চলছে, সেটা হচ্ছে T মানে হচ্ছে 10 ঘন্টা। প্রথমে আমরা দেখো এখানে পাওয়ার কতটা সেটা কিন্তু এখানে দেওয়া নেই, ক্ষমতা দেওয়া নেই, তাই জন্য ক্ষমতাটা আমরা এই সূত্রের সাহায্যে বের করে নেব। লিখবে যে ওই বাতির ক্ষমতা, কেমন? এক্ষেত্রে ক্ষমতা P সমান, প্রথমে একবার সূত্রটা লিখবে V²/R, লেখার পরে V কত, দেখো 220 ভোল্ট, তাহলে 220 তার স্কয়ার, নিচে হচ্ছে R, R মান হচ্ছে 440, তারপরে 440 লিখবে, কেমন? ক্ষমতা তার মানে এটা কিন্তু ওয়াট, এই এককে আসবে। এরপরে দেখো 220 স্কয়ার, তারপরে 220 ইনটু 220, তাকে 440 দিয়ে ভাগ করব, 440 দিয়ে ভাগ করলে দেখো
শূন্য শূন্য কেটে যায়, 22 কে 22, 22 দিয়ে 44, এটা কাটাকাটি করে 2 দিয়ে 2 কে 2, এই জায়গাটা দেখো 110। তার মানে আমরা এখানে পেয়ে যাচ্ছি 110 এত ওয়াট। এটা আমরা ক্ষমতাটা বের করে নিলাম। এরপরে দেখো বিওটি এককে বলছে কত তড়িৎ শক্তি খরচ হয় সেটা নির্ণয় করতে হবে। তাহলে তোমরা লিখবে যে অতএব ব্যয়িত তড়িৎ শক্তি, তোমরা একটু আগেই মানে আগের প্রশ্নে দেখলে যে ব্যয়িত তড়িৎ শক্তি মানে হচ্ছে এনপিটি, তাই না? কতগুলো যন্ত্র আছে তার সংখ্যা, তার সঙ্গে ক্ষমতা গুণ হবে এবং ওই যন্ত্রটা কত সময় ধরে চলছে সেটাকেও আমাকে গুণ করতে হবে। তাহলে এত কি, এটা হচ্ছে কিন্তু ওয়াট আওয়ার, তাই না? এটা হচ্ছে ওয়াট আওয়ার। যদি এটাকে কিলোওয়াট আওয়ার করতে হয়, কিলোওয়াট আওয়ার করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তাই না? যেহেতু 1 কিলোওয়াট মানে হচ্ছে 1000 ওয়াট। তাহলে উল্টো বলেছে, তাই না? আমি ছোট একক থেকে বড় এককে যাব, তাই জন্য 1000 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে এত কিলোওয়াট আওয়ার মানে হচ্ছে বিওটি, তাই না? এত বিওটি। তাহলে কিলোওয়াট আওয়ার না লিখে যেহেতু বিওটি বলেছে, তাই জন্য এটাকে আমরা কি লিখবো, এত বিওটি একক। এবার জাস্ট ভ্যালু গুলো বসিয়ে দাও, তাহলে হয়ে যাবে। এখানে দেখো কি বলেছে, একটা বাতি, তাই না? তাহলে একটা বাতি, তাই জন্য এন এর ভ্যালু হচ্ছে 1। পি ক্ষমতা আমরা এখনই পেলাম 110, তার মানে 110 বসাবো। টি কত সময় ধরে চলে, 10 ঘন্টা, তাহলে 10 বসাবো। নিচে 1000 দিয়ে আমরা ভাগ করবো, এত বিওটি একক। শূন্য শূন্য কেটে যায়, এই শূন্য শূন্য কেটে যায়, 11 কে 10 দিয়ে ভাগ, তাই না? এটা হচ্ছে 11 কে 10 দিয়ে ভাগ, এত বিওটি একক। 11 কে 10 দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাচ্ছি 1.1 এত বিওটি একক। তাহলে দেখো ফাইনালি এই প্রশ্নের আমরা আনসারটা বের করলাম যে এক্ষেত্রে ব্যয়িত যে তড়িৎ শক্তির পরিমাণ সেটা বিওটি একক কত হয়ে যাচ্ছে, 1.1 বিওটি ইউনিট। তাহলে আজকে আমরা দেখো চলতড়িৎ থেকে বাকি যে সমস্ত প্রশ্নগুলো ছিল কোশ্চেন নাম্বার 6 থেকে কোশ্চেন নাম্বার 10 পর্যন্ত প্রত্যেকটা গাণিতিক সমস্যা খুব সহজভাবে সলভ করলাম। আশা করি প্রত্যেকটা গাণিতিক সমস্যা তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো, তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয়। তবুও তোমাদের যদি কোনো সমস্যা থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে তাহলে সেক্ষেত্রে ইউটিউবের কমেন্ট সেকশনটা আছে, তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন জায়গাটাতে প্রবলেম হচ্ছে। আর আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে এবং পুরনো যে ক্লাসগুলো হয়ে গেছে তোমরা চলতড়িতের আগের ক্লাসটাও পেয়ে যাবে, আমি আই বাটনে লিংক দিয়ে দেবো। সেখানে চলতড়িতের 1 থেকে 5 নাম্বার যে প্রশ্নগুলো করা হয়েছে সেগুলো তোমরা দেখে নিও। এবং তার সঙ্গে ফিজিক্যাল সায়েন্সের জন্য তোমরা আলাদা প্লেলিস্ট পেয়ে যাবে, ক্লাস 10 ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্সেরও প্লেলিস্ট পেয়ে যাবে, ক্লাস 10 লাইফ সায়েন্স। সেই সমস্ত প্লেলিস্ট থেকে ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো অবশ্যই তোমরা দেখে নিও। এবং আমরা টার্গেট থেকে পারুল টার্গেট যে বুকটা রয়েছে সেখান থেকে তোমাদের ভৌত বিজ্ঞান বলো, জীবন বিজ্ঞান বলো এবং ম্যাম তোমাদের ইতিহাস এবং ভূগোলের পেপারের সলিউশন গুলো বা সাজেশনের যে পোর্শন গুলো আছে সেগুলো প্রোভাইড করছেন এবং আরো অনেক প্রোভাইড করবেন। সেই সমস্ত ক্লাসগুলো তোমরা দেখবে আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশনে গিয়ে পারুল টার্গেটের জন্য আলাদা প্লেলিস্ট আমরা ক্রিয়েট করে দিয়েছি, সেখান থেকে তোমরা অবশ্যই দেখে নিও। তাহলে আজকের ক্লাস এতটাই, তোমরা সবাই ভালো থেকো, অল দা ভেরি বেস্ট।